হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা CU অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হেলট সম্পর্কে। অর্থাৎ প্রাচীন স্পার্টা যে ছিল সেই স্পার্টায় হেলটদের ভূমিকা কী রয়েছে এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমে আলোচনার বিষয় বলছি, লাস্টে কিন্তু ভিডিওর শেষে একদম কিন্তু সমস্ত রকমের ইনফরমেশনের ডিটেলস কিন্তু বলে দেবো, ঠিক আছে? দেখো, মূলত এখানে বলা হয়েছে যে প্রাচীন গ্রিক যে নগর রাষ্ট্রগুলি ছিল সেই নগর রাষ্ট্রগুলিতে কিন্তু দাস প্রথা প্রচলিত ছিল। প্রাচীন গ্রিকের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে কি দেখা যায়, যে সমস্ত নগর রাষ্ট্রগুলি ছিল সেখানেও কিন্তু এই দাস প্রথা নামক প্রথাটি কিন্তু প্রচলিত ছিল। এবার দাসত্বের উৎস কী বা কী থেকে তারা এই দাসে বা কৃতদাসে পরিণত হতো? তো মূলত প্রাচীন ভারতে এই যে রাজার মধ্যে যে যুদ্ধ লাগতো এবং যুদ্ধে যারা হেরে যেত তারা কিন্তু মূলত এই দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হতো। এবং শুধু কিন্তু যে যুদ্ধে হেরে গেলেই যে তারা দাস বা কৃতদাসে পরিণত হতো ব্যাপারটা কিন্তু এমনও নয়। এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু তারা দাসে পরিণত হতো। যেমন যুদ্ধে হেরে গিয়ে তারা দাসে পরিণত হতো, এছাড়াও যুদ্ধে বন্দী থেকে তারা দাসে পরিণত হতো, এছাড়াও শাস্তি প্রদানের মাধ্যমেও কিন্তু তাদেরকে দাসে কিন্তু পরিণত করা হতো। তো দাসত্বের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন উৎস কিন্তু রয়েছে, ঠিক আছে? এছাড়াও বলেছে যে দাসদের যে ধারণা ছিল সেটা কিন্তু বিভিন্ন নগর রাষ্ট্রে কিন্তু বিভিন্ন রকম ছিল। বলাই হয়েছে এখানে কোনো নগর রাষ্ট্রে ভূমিদাস, আবার কোনো নগর রাষ্ট্রে কিন্তু কৃতদাস প্রধান ছিল। অর্থাৎ কোনো নগর রাষ্ট্রের প্রধান ছিল ভূমিদাস, আবার কোনো নগর রাষ্ট্রের প্রধান ছিল কিন্তু কৃতদাস, ঠিক আছে? যা বলা হয়েছে এই গ্রন্থের প্রাচীন গ্রিসের দাস প্রথা শীর্ষক অধ্যায় কিন্তু বিশেষভাবে সেখানে কিন্তু আলোচিত করা হয়েছে। যেমন বলা হয়েছে প্রাচীন থেসালিতে পেনিস্টাই, সিসিলিতে সাইলিরি, ক্রিটে ক্ল্যারোটাই এবং স্পার্টায় কিন্তু ভূমিদাসরা ভূমিদাস শ্রেণীভুক্ত ছিল। মানে হেলটরা কিন্তু বিভিন্ন শ্রেণীভুক্ত ছিল। যেমন থেসালিতে তারা হচ্ছে পেনিস্টাই, সিসিলিতে সাইলিরি, ক্রিটে ক্ল্যারোটাই, স্পার্টাই, হেলট, তো এরা কিন্তু যে ভূমিদাস শ্রেণীভুক্ত কিন্তু ছিল। বলা হয়েছে স্পার্টার যে সমগ্র কৃষিভাগের সিংহভাগ হেলটরাই কিন্তু বা হেলটরাই কিন্তু করে থাকতো। সিংহভাগ, এই সিংহভাগ বলতে বোঝানো হচ্ছে অধিকাংশটাই করে থাকতো, বা বলা যায় যে প্রায় পুরোটাই। অর্থাৎ এই যে স্পার্টায় যে কৃষিকাজের যে কৃষিকাজ যে রয়েছে সেটা কি, যে সিংহভাগ অর্থাৎ প্রায় অধিকাংশটাই বা পুরোটাই কি হতো, এই হেলথরাই কিন্তু করে থাকতো। এবং হেলথরা কি করতো, সাধারণত তাদের যে প্রভুর জমি চাষ করতো। প্রভুর জমি অর্থাৎ তাদের যে মালিকের জমি বা রাজার জমি কিন্তু চাষের কথা এখানে বলা হয়েছে। এবং উৎপাদিত দ্রব্যের এক অংশ তারা তার প্রভু বা মালিক বা রাজাকে কিন্তু দিত। তাহলে এই যে সমগ্র স্পার্টার যে কৃষিকাজটা ছিল তারা সেটার কি পুরোটাই বলা যায় বা অধিকাংশটাই কি হেলটরা করে থাকতো বা হেলথরা করে থাকতো। তারপরে কি হতো, যে সেখানে কিন্তু তারা কাদের জমিতে মূলত চাষ করতো, মূলত তারা তাদের মালিকের জমিতে বা যে রাজা ছিল তার জমিতে কিন্তু তারা চাষ করতো। এবং এই চাষবাসের ফলে যে সমস্ত আর কি উৎপাদিত যে দ্রব্য ছিল সেই উৎপাদিত দ্রব্যের কিন্তু এক অংশ তারা কি করতো, তাদের মালিককে বা প্রভুকে দিত। আর বলা হয়েছে যে নিজেদের ভরণ পোষণের জন্য কিন্তু কিছু অংশ তারা রাখতো। এবার তারা যে এই যে স্পার্টার কৃষিকাজের পুরো অংশটাই বলা হচ্ছে যে তারাই করছে, তো তারা উৎপাদিত দ্রব্যের এক অংশ তারা তার প্রভুকে দিচ্ছে, আর কিছু অংশ নিজেদের ভরণ পোষণের জন্যও কিন্তু তারা রাখছে। এবার এই হেলট সম্পর্কে কিন্তু কিছু ঐতিহাসিক তাদের মতামত দিয়েছেন বা তাদের লেখা থেকে কি জানা যায়। দেখো, বলেছে অ্যান্টনি অ্যান্ড্রুজ মনে করেন যে স্পার্টান হেলটরা বা হেলথরা ছিল হচ্ছে কৃতদাস। তাহলে হেলথদের সম্পর্কে বলা হয়েছে তারা কিন্তু কৃতদাস ছিল এখানে, ঠিক আছে? এবং বলা হয়েছে থুকিডিডিসের লেখা থেকে জানা যায় যে পেলোপনেশীয় যুদ্ধের সময় প্রায় 2000 হেলটকে বিনা কারণে কিন্তু হত্যা করা হয়েছিল। কি বলা হয়েছে, পেলোপনেশীয় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় কি হয়েছিল, 2000 হেলটকে, প্রায় 2000 বলা হয়েছে, বিনা কারণে কোনো কারণ ছাড়াই কিন্তু হত্যা করা হয়েছিল। এবং মার্কসের লেখা থেকে জানা যায় যে স্পার্টার
যে গোপন পুলিশ বাহিনী ছিল বা যেটা ক্লিপটিয়া ছিল সেটা কি বলেছে, যখন তখন কিন্তু হেলোটদের হত্যা করত। প্রথমত যে থুকিডিডিসের যে রচনা রয়েছে বা তার লেখা থেকে কি জানা যায় যে পেলোপনেশীয় যুদ্ধের সময় কি হয়েছিল, প্রায় যে 2000 যে সেনাবাহিনীকে বা যে হেলোটরা ছিল তাদেরকে কিন্তু বিনা কারণে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছিল। আবার মার্কসের লেখা থেকে কি জানা যায় যে স্পার্টার যে গোপন পুলিশ বাহিনী ছিল কি ছিল, যখন তখন কিন্তু সেই আর কি হেলোটদের কিন্তু হত্যা করত। অর্থাৎ স্পার্টার হেলোটরা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে কিন্তু বিবেচিত হতো এবং তাদের যে ন্যূনতম স্বাধীনতা সেটা বলেও কিন্তু কিছু ছিল না, মানে তাদের নিম্নমানের বা ন্যূনতম স্বাধীনতা বলেও কিন্তু কিছু ছিল না। এছাড়াও কি বলা হয়েছে, পেলোপনেশীয় যুদ্ধে বিপুল সংখ্যক হেলোট এবং প্রাক্তন হেলোটদের মধ্যে যারা আর কি নিউডেমোডিস নামে পরিচিত আর কি হতো তাদেরকেও কিন্তু সৈনিক হিসেবে সেই যুদ্ধে কিন্তু পাঠানো হয়েছিল। মানে এই হেলোটদেরকেও কিন্তু সৈনিক হিসেবে যুদ্ধে পাঠানো হয়েছিল। বিশেষ করে কি বলা হয়েছে, যে প্রাক্তন যে হেলোটদের মধ্যে যারা এই নিউডেমোডিস নামে পরিচিত হতো তাদেরকেই কিন্তু কি করা হতো, যে সৈনিক হিসেবে কিন্তু যুদ্ধে পাঠানো হতো। এবং বলা হয়েছে হেলোটদের যে সামরিক প্রশিক্ষণ অথবা সৈন্যবাহিনীদের নির্বাচনের পদ্ধতি বিষয়ে তেমন বিশেষ তথ্য সম্পর্কে কিন্তু জানা যায় না বা তেমন বিশেষ তথ্য পাওয়া যায় না। অর্থাৎ তাদের সামরিক প্রশিক্ষণ কী ছিল বা যে সেনাবাহিনীতে নির্বাচনের যে পদ্ধতি সেই বিষয়ে কিন্তু তেমন একটা কিছু জানা যায় না বা বিশেষ তথ্য কিন্তু পাওয়া যায় না। তবে বলা হয়েছে যুদ্ধে ভালো পারদর্শিতা দেখাতে পারলে কিন্তু অনেক সময় তাদের মানে মুক্তিও কিন্তু ঘটতো। তবে কিছু কিছু ক্ষেত্রে কি দেখা গেছে, যদি এই যে হেলোটরা ছিল তারা যদি যুদ্ধে বিশেষ করে ভালো পারদর্শিতা অর্থাৎ বিশেষ দক্ষতা যদি তারা দেখাতে পারতো তবে কোনো কোনো ক্ষেত্রে কি হতো, তাদের কিন্তু সেই দাসত্ব থেকে কিন্তু মুক্তিও ঘটতো। তাহলে আজকে আমার টপিকটি ছিল হচ্ছে যে এই যে প্রাচীন স্পার্টায় হেলোটদের কি ভূমিকা রয়েছে, তাদের কৃতদাসে কি পরিণত করা হয়েছিল, কি কি বলা হয়েছে তাদের সম্পর্কে, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে মেজর কোর্সের মেজর নিয়ে পড়বে আর কি, তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু পুরো মেজরের কোর্স ফি রয়েছে হচ্ছে যে 900 শুধুমাত্র কিন্তু 99 রুপিস। ঠিকই শুনছো তোমরা, শুধুমাত্র এই 99 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা আমাদের থেকে সেই মেজরের কিন্তু পুরো যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পাবে। এবং যারা আমাদের সঙ্গে এই মানে 99 টাকার বিনিময়ে আর কি মেজর কোর্সে যুক্ত হবে তারা কিন্তু যে মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আর কি ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।